প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটি ইন্টারভিউ নিয়ে কথা বলবো। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে বিশাল একটি রিপোর্ট করেছে, যার শিরোনাম এক্সক্লুসিভ বাংলাদেশের প্রডিগাল সান। তো বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জন্য গত কয়েক সপ্তাহ ছিল ঘটনাবহুল। তিনি 25 ডিসেম্বর বাংলাদেশে পৌঁছান এবং ঢাকার বিমানবন্দরে সারা রাত ধরে অপেক্ষারত লক্ষ লক্ষ উচ্ছ্বসিত সমর্থক তাকে স্বাগত জানান। মাত্র 5 দিন পরেই তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পরে মারা যান, যার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ বিশাল রাজধানীতে ভিড় জমায়। চোখ ছলছল করতে করতে তারেক রহমান বলেন, আমার হৃদয়ে খুব ভার লাগছে, কিন্তু তার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি তা হলো, যখন আপনার কোনো দায়িত্ব থাকে তখন সেটা পালন করতেই হবে। সেই দায়িত্বটি হতে পারে তার পদাঙ্ক অনুসরণ করা ছাড়া আর কিছুই নয়। 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান স্পষ্ট ফেভারিট। যে নির্বাচনটি 18 মাস আগে ছাত্র নেতৃত্বাধীন একটি গণ অভ্যুত্থানে হাসিনার ক্ষমতাচ্যুতির পরে আহ্বান করা হয়েছে। রহমান নিজেকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু হওয়া রাজনৈতিক অভিজাততন্ত্র এবং তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে তুলে ধরছেন। তার মতে অনেক সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল টাকার সমস্যায় ভুগছে, যা সাধারণ পরিবারের প্রকৃত আয়কে কমিয়ে দিচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আমদানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা উৎপাদন এবং জ্বালানি সরবরাহকে ব্যাহত করছে। এই প্রতিকূল পরিস্থিতি এমন একটি জাতীয় অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে, যা এখনো পোশাক রপ্তানি এবং প্রবাসী আয়ের উপর নির্ভরশীল। যেখানে যুব বেকারত্বের হার প্রায় 14% এবং প্রতি বছরে 20 লক্ষ তরুণী বাংলাদেশি শ্রম বাজারে প্রবেশ করছে, সেখানে পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সমর্থকদের কাছে তারেক রহমান হলেন একজন নির্যাতিত ত্রাণকর্তা, যিনি তার দুর্দশাগ্রস্ত মাতৃভূমিকে রক্ষা করতে ফিরে এসেছেন। তার বিরোধীদের কাছে তিনি একজন অশুভ রাজপুত্র, একজন দুর্নীতিগ্রস্ত ও অহংকারী বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া ছাত্র, যার নেতৃত্বের একমাত্র যোগ্যতা হলো জন্মসূত্রে পাওয়া পরিচয়। তবে তারেক রহমান জোর দিয়ে বলেন যে বিভক্ত জাতিকে সারিয়ে তোলার জন্য তিনিই সঠিক ব্যক্তি। তিনি বলেন, আমি আমার বাবা মায়ের ছেলে বলে যে এখানে এসেছি তা কিন্তু নয়, আমার দলের সমর্থকরাই আমি আজ এখানে থাকার কারণ। তো বাংলাদেশিরা মনে হচ্ছে তার কথা বিশ্বাস করতে প্রস্তুত। ডিসেম্বরের শেষের দিকে জনমত জরিপে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এর প্রতি সমর্থন প্রায় 70% এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থী দল জামাতে ইসলামের প্রতি সমর্থন 19%। তারেক রহমান দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন এবং অন্তর্বর্তী সরকার তার পূর্ববর্তী দণ্ডাদেশগুলি বাতিল করে দেয়। তার অভিযোগকারীদের সম্পর্কে তিনি বলেন, তারা কিছুই প্রমাণ করতে পারেনি। এটা অবশ্যই সত্য যে হাসিনার আওয়ামী লীগ একটি অনুগত সংবাদ মাধ্যমের সাহায্য পেয়েছিল, যারা অন্ধভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি তোতা পাখির মতো পুনরাবৃত্তি করেছিল। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বাংলাদেশ নিয়মিতভাবে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে এককভাবে সর্বোচ্চ অবদান রাখে এবং মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের সাথে মহড়ায় অংশ নেয়। বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটি যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী মিয়ানমারের গণহত্যা থেকে পালিয়ে আসা 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস এবং বাংলাদেশি পণ্যের শীর্ষ রপ্তানি গন্তব্য। অন্যদিকে দেশটি উচ্চ প্রযুক্তির উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে, যা স্যামসাং এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে চীন থেকে তাদের সরবরাহ চেইন সরিয়ে আনতে সাহায্য করছে। তবে বেইজিং ও বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, কারণ দেশটি বঙ্গোপসাগরে কৌশলগত প্রবেশাধিকার প্রদান করে। এছাড়া দক্ষিণ চীন সাগরে যে কোনো অবরোধ পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হতে পারে। তারেক রহমানকে শান্ত স্বভাবের এবং অন্তর্মুখী বলে মনে হয়। তিনি কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন। লন্ডনে তার প্রিয় শখ ছিল সবুজ রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, নিজের চিন্তায় মগ্ন থাকা অথবা ইতিহাসের বই পড়া।
তার প্রিয় চলচ্চিত্র হলো এয়ার ফোর্স ওয়ান। তিনি জানান, আমি সম্ভবত মুভিটি 8 বার দেখেছি। তারেক রহমান বাংলাদেশের জন্য অনেকগুলি নীতি গ্রহণ করতে যাচ্ছেন, যিনি যে কোনো বিষয়ে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে পারেন। তিনি ভূগর্ভস্থ পানির স্তরকে পুনরায় পূরণ করতে 12,000 মাইল খাল খনন করতে চান। ভূমিক্ষয় রোধে বছরে 50 মিলিয়ন গাছ লাগাতে চান এবং ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকাকে শ্বাস নিতে সাহায্য করার জন্য 50টি নতুন সবুজ স্থান তৈরি করতে চান। তার পরিকল্পনা রয়েছে আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর স্থাপন করা, অভিবাসী শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য কারিগরি কলেজগুলোকে নতুনভাবে ব্যবহার করা এবং অতিরিক্ত চাপের মুখে থাকা রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সাহায্য করার জন্য বেসরকারি হাসপাতালগুলোর সাথে অংশীদারিত্ব করা। তিনি বলেন, আমি যদি আমার পরিকল্পনার মাত্র 30% বাস্তবায়ন করতে পারি, আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবে। তারেক রহমানের সেটি হলো একটি প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি, যেটা ওনার বিতর্কিত ভাবমূর্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন, যেখানে তিনি একটি বিমান বাহিনী স্কুলে পড়াশোনা করেন এবং এরপরে 1980-র দশকে মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার ডিগ্রি সম্পন্ন করতে পারেননি এবং দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেন। পরবর্তীতে তিনি ব্যবসায় যোগ দেন এবং 1990-এর দশকে আরো আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে উন্নীত হন। একজন ক্ষমতাধর মধ্যস্থতাকারী হিসেবে তার ক্রমবর্ধমান প্রভাব তাকে দলের কৌশলের একটি কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল এবং একই সাথে তাকে একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করে। সমালোচকরা তার বিরুদ্ধে দুর্নীতি এবং প্রশাসনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আনেন। বাংলাদেশে 2007-8 সালের সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান আত্মসাৎ, অর্থ পাচার ও আওয়ামী লীগের গাড়িবহরে গ্রেনেড হামলা সহ 84টি অভিযোগে 18 মাস কারাভোগ করেন। কারাগারে তিনি এমন নির্যাতনের শিকার হন যার ফলে তার মেরুদণ্ডে সমস্যা দেখা দেয়, যা তাকে আজও ভোগাচ্ছে, এবং তার যুক্তরাজ্যে যাওয়ার মূল কারণ ছিল চিকিৎসার জন্য। তিনি বলেন, শীত খুব বেশি হলে আমার পিঠে ব্যথা হয়, কিন্তু আমি এটিকে জনগণের প্রতি আমার দায়িত্বের একটি স্মারক হিসেবে দেখি। আমাকে আমার সর্বোচ্চটা দিতে হবে যাতে ভবিষ্যতে অন্য কাউকে এই ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। 2018 সালে তার অসুস্থ মা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা দুর্নীতির অভিযোগে আটক হওয়ার পর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং বিদেশ থেকে ভিডিও লিংকের মাধ্যমে দলের কার্যক্রম পরিচালনা করতে থাকেন। এই মধ্যবর্তী সময়ের বেশিরভাগ সময় জুড়েই বাংলাদেশ সমৃদ্ধি লাভ করেছে। এটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়, যেখানে 2006 সালে জিডিপি ছিল $71 বিলিয়ন এবং 2022 সালে তা $460 বিলিয়ন দাঁড়ায়। কিন্তু একই সাথে আওয়ামী লীগ আরো বেশি দমনমূলক হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকার বলছে, হাসিনার শাসনামলে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছে, যা সেনাবাহিনী, আদালত, বেসামরিক প্রশাসন এবং বিশেষ করে নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর অনাস্থার জন্ম দিয়েছে। স্বাধীন সাংবাদিক এবং সুশীল সমাজের কর্মীরা নজরদারি ও হয়রানির অভিযোগ করেছেন। শেখ হাসিনা টাইম ম্যাগাজিনকে বলেন, ভোটারদের বিকল্প বেছে নেওয়ার অধিকার দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সব প্রধান দলকে অংশগ্রহণের সুযোগ দিয়ে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ গণতন্ত্রের কোনো আশা নেই। গণতন্ত্র ক্ষুণ্ণ হওয়া নিয়ে শেখ হাসিনার অভিযোগ তারেক রহমানের কাছে বিশেষভাবে হাস্যকর মনে হয়, কারণ তিনি যে বিপুল পরিমাণ রক্তপাতের নেতৃত্ব দিয়েছেন, যেখানে নিরাপত্তা বাহিনী লাঠি ও পাথর হাতে থাকা বিক্ষোভকারীদের উপর সাঁজোয়া যান ব্যবহার করেছে, এমনকি হেলিকপ্টার থেকে ভিড়ের উপর গুলি চালিয়েছে। তারেক রহমান বলেন, যেই অপরাধ করুক না কেন, এই দেশে নিয়ম আছে, আইন আছে, তাই তাদের শাস্তি পেতেই হবে। নভেম্বরে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল রায় দেয় যে শেখ হাসিনা যদি কখনো বাংলাদেশে ফিরে আসেন, তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তবে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি বিতর্কিত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি রয়টার্সকে বলেছেন যে
দলের অনুগতদের ভোট ব্যাহত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না। আমাদের প্রতিবাদ আরো জোরালো হতে থাকবে। শেষ পর্যন্ত সম্ভবত সহিংসতা ঘটবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর 20% শুল্ক আরোপ করেছে, যা দেশটির রপ্তানি নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তারেক রহমান বললেন, তিনি দেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং সম্ভাব্য বোয়িং বিমান ও মার্কিন জ্বালানো অবকাঠামো কেনার মাধ্যমে একটি ছাড় পাওয়ার জন্য আলোচনা করার উপায় খুঁজছেন। তারেক রহমান আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি আমার দেশের স্বার্থ দেখব, কিন্তু আমরা একে অপরকে সাহায্যও করতে পারি। আমি নিশ্চিত জনাব ট্রাম্প একজন অত্যন্ত যুক্তিবাদী মানুষ। অন্তর্বর্তী সরকারের আমলে গত 1.5 বছরে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে, যেখানে গণপিটুনি ও জনতা সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি ঘটেছে এবং বিশেষ করে নারীদের উপর নির্যাতন ও অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনাও বেড়েছে। 12 ডিসেম্বর পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায় যখন যুব নেতা ও নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদী, যিনি ভারতে হাসিনা সরকারের আতিথেয়তার তীব্র সমালোচক ছিলেন, ঢাকায় মুখোশধারী হামলাকারীদের গুলিতে তিনি নিহত হন। তার মৃত্যুর পর একটি জনতা ঢাকার 2টি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, যাদের বিরুদ্ধে তারা ভারতপন্থী হওয়ার অভিযোগ এনেছিল। আগুন যখন উপরের দিকে ছড়িয়ে পড়ছিল, তখন কয়েক ডজন সাংবাদিক একটি ছাদে আটকা পড়েছিলেন। ধারণা করা হচ্ছে যে জুলাই মাসের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার প্রতি জনগণের দীর্ঘস্থায়ী বিতৃষ্ণার কারণে পুলিশ ও সামরিক বাহিনী তাদের দায়িত্ব পুরোপুরি পালনে নিজেদের ক্ষমতাহীন মনে করছে। তারেক রহমান বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, মানুষকে রাস্তায় নিরাপদ রাখা এবং নিরাপদে ব্যবসা করার সুযোগ দেওয়া। আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি হিতে বিপরীত হতে পারে যদি আর্থসামাজিক সূচকগুলি দ্রুত উন্নতি না ঘটে। শেখ হাসিনা বলেন, দেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচনকেই কখনো অবাধ বা সুষ্ঠু বলা যায় না। আওয়ামী লীগকে বাদ দেওয়াটা সঠিক ছিল কিনা সে বিষয়ে তারেক রহমান সরাসরি কিছু বলতে রাজি হননি, তবে তিনি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তিনি বলেন, কারণ আপনি যদি আজকে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তাহলে আমার কি নিশ্চয়তা আছে যে আগামীকাল আপনি আমাকে নিষিদ্ধ করবেন না। অবশ্যই যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয়, তবে তাকে তার পরিণতির মুখোমুখি হতেই হবে। তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশে আশাবাদ জাগালেও বিপ্লবোত্তর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ইসলাম পন্থার পুনরুত্থান। বাংলাদেশে এমন একটি মিশ্র সংস্কৃতির দেশ, যেখানে যে কোনো মধ্যপ্রাচ্যের দেশের চেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে এবং প্রায় 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীর একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়ও বিদ্যমান। সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও 1988 সালের একটি সামরিক স্বৈরশাসনের সময় দেশটি ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে এবং এর ফলে সৃষ্ট এই স্ববিরোধিতা উগ্র মৌলবাদীদের জন্য উর্বর ক্ষেত্র তৈরি করেছে। তার অসংখ্য ত্রুটি শাখা থাকা সত্ত্বেও শেখ হাসিনা উগ্রবাদের রাশ টেনে ধরেছিলেন এবং এমনকি একটি হিজড়া সুরক্ষা আইনও প্রণয়ন করেছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার যে কয়েকটি প্রথম পদক্ষেপ নিয়েছিল, তার মধ্যে একটি ছিল ইসলামপন্থী দল জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, যা বর্তমানে একটি চতুর সামাজিক মাধ্যম কৌশলের কারণে তরুণদের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছে। সেপ্টেম্বরে জামাতের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রথমবারের মতো ভূমিধস বিজয় লাভ করে। এই নির্বাচনকে ঐতিহ্যগতভাবে জাতীয় মনোভাবের সূচক হিসেবে বিবেচনা করা হয় এবং আরো 4টি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়েও তারা জয়লাভ করে। এনসিপিও জামাতকে সমর্থন দিয়েছে, যার প্রতিবাদে প্রধানত নারী সহ কয়েক ডজন নেতা পদত্যাগ করেছেন। দলের রক্ষণশীলদের প্রতিক্রিয়ার পর প্রকাশ্যে সমকামী এবং এলজিবিটিকিউ অধিকার কর্মী মুনতাসির রহমানকে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে অপসারণ করা হয়। ঢাকা ভিত্তিক একজন নার্স এবং হিজড়া অধিকার কর্মী হো চি মিন ইসলাম বলেন, এটি নারী ছাত্র নেতাদের পাশাপাশি সমস্ত সংখ্যালঘু এবং তরুণদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, যারা তাদের উপর আস্থা রেখেছিল। সংবিধান অনুযায়ী জামাতের লক্ষ্য হলো শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যদিও তারা তাদের আরো উগ্র বক্তব্যকে সংযত করেছে,
নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী হিসেবে নতুনভাবে তুলে ধরছে, সামাজিক কল্যাণের উপর মনোযোগ দিয়েছে এবং অন্যান্য দলের সাথে কাজ করার অঙ্গীকার করেছে। এমনকি তারা একটি সংখ্যালঘু অধ্যুষিত আসনে একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে। যদিও সমালোচকরা বলছেন যে এই পরিবর্তনগুলো কেবলই লোক দেখানো, অনেক সাধারণ বাংলাদেশী ধর্মতাত্ত্বিক ভিত্তির কারণে সৃষ্ট সততার এই বাহ্যিক আবরণে আকৃষ্ট হয়েছেন। জানুয়ারির শুরুতে জামায়াতের নেতা এমনকি প্রকাশ করেছেন যে তিনি একজন ঊর্ধ্বতন ভারতীয় কূটনীতিকের সাথে গোপন আলোচনা করেছেন, যা ছিল একটি নজিরবিহীন বৈঠক এবং যা অতীতে অকল্পনীয় ছিল। তারেক রহমান এতে চিন্তিত নন। তিনি বলেন, মানুষ শুধু এমন একটি গণতন্ত্রে ফিরে যেতে চায় যেখানে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে, যেখানে তারা নিজেদের প্রকাশ করতে পারে। আগামী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সাথে সম্পর্ক মেরামত করা তার জন্য একটি অগ্রাধিকার হবে। দক্ষিণ এশিয়ার এই পরাশক্তি দ্বারা বাংলাদেশ প্রায় চারদিক থেকে পরিবেষ্টিত এবং তাদের 2500 মাইল দীর্ঘ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘতম সীমান্ত। এর ফলে ভারত বাংলাদেশের পণ্যের জন্য প্রধান স্থল ট্রানজিট পথ এবং তুলা, শস্য, জ্বালানি, শিল্প, কাঁচামাল ও বিদ্যুৎ সহ বিভিন্ন পণ্যের একটি প্রধান উৎস। তারেক রহমান বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই প্রথম কাজ, কিন্তু এরপর আমরা সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শেখ হাসিনাকে ভারতের আতিথেয়তা প্রধান এবং আওয়ামী লীগপন্থী প্রচারণার বিস্তার নতুন দিল্লির প্রতি তরুণ বাংলাদেশিদের চোখে প্রধান খলনায়কের ভূমিকায় দাঁড় করিয়ে দিয়েছে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, এমনকি তারেক রহমানের মতো ব্যক্তিও প্রকাশ্যে নতুন দিল্লির সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানালে যথেষ্ট রাজনৈতিক ঝুঁকির সম্মুখীন হতে হবে। এটি প্রজন্মগত গভীর পরিবর্তনের একটি দৃষ্টান্ত। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াত পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যে স্বাধীনতাকে নতুন দিল্লি অর্থ, অস্ত্র এবং 3800 এর বেশি ভারতীয় সেনার জীবনের বিনিময়ে সমর্থন করেছিল। অথচ আজকের তরুণ বাংলাদেশীদের কাছে জামাত হলো অকলঙ্কিত শক্তির প্রতীক আর ভারত হলো ঘোর শত্রু। অতীত থেকে এই বিচ্ছেদ এটাই প্রমাণ করে যে তারেক রহমান তার পারিবারিক ঐতিহ্যের উপর পুরোপুরি নির্ভর করতে পারবেন না। আজকের বাংলাদেশীদের কাছে অর্ধ শতাব্দীর আগের বীরত্বের গল্পের কোনো মূল্য নেই। তারা মরিয়া হয়ে এমন একজন নেতাকে খুঁজছেন যিনি কথা শুনেন এবং যিনি আন্তর্জাতিক বিনিয়োগের জন্য অপরিহার্য স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবেন। যদি অর্থনৈতিক মন্দা চলতে থাকে তাহলে দুর্দশাগ্রস্ত জনগণ হয়তো হাসিনার শাসনামলের দিকেই বেশি সহানুভূতি নিয়ে তাকাবে। কুগলম্যান বলেন, বংশতান্ত্রিক দলগুলোকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না। উল্লেখ করে তিনি বলেন যে মাত্র 2 বছর আগেও বিএনপিকে মৃত ও বিলুপ্ত মনে হচ্ছিল, এমনকি শেখ হাসিনাও হয়তো একেবারে শেষ হয়ে যাননি। তিনি এখন কোনো ফ্যাক্টর নন, কিন্তু ভবিষ্যতে তাকেও উড়িয়ে দেওয়া যায় না। যদিও তারেক রহমান দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে পুরোপুরি অবগত, বাংলাদেশের জন্য বিপদটা হলো হাজার হাজার নিম্ন পদস্থ বিএনপি কর্মীকে নিয়ে, যারা শেখ হাসিনার শাসনামলে দুর্ভোগ পোহানোর পর এখন মনে করে যে তাদেরও ভাগ বসানোর অধিকার জন্মেছে। দলের শৃঙ্খলা নিশ্চিত করা সেজন্য তার পক্ষে সহজ হবে না। বর্তমানে এমন লক্ষণ দেখা যাচ্ছে যাতে বোঝা যাচ্ছে যে তারেক রহমান অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। মে মাসে তিনি একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছিলেন, যেখানে তাকে এবং তার মাকে নিয়ে বিদ্রূপ করা হয়েছিল। তিনি উল্লেখ করেছিলেন যে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সম্মান করা প্রয়োজন, এমনকি যখন তা আমাদের এজেন্ডার সাথে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। খালেদা জিয়ার জানাজায় তিনি হাসিনার অধীনে তার প্রতি করা আচরণের নিন্দা করে রাজনৈতিক ফায়দা লড়ার সুযোগটি সচেতনভাবে প্রত্যাখ্যান করেছেন, বরং ঐক্যের আহ্বান জানান। শেখ হাসিনার আয়রন লেডি ভাবমূর্তির বিপরীতে তারেক রহমানের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবেই নরম। তার পোষা বিড়াল জেবু, একটি চমৎকার কমলা রঙের সাইবেরিয়ান বিড়াল, যুক্তরাজ্য থেকে তার আগমনের পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। লন্ডনে তার পূর্বের জীবন সম্পর্কে কি সবচেয়ে বেশি মনে পড়ে জানতে চাইলে তারেক রহমান এক মুহূর্ত দ্বিধা করেন না। তিনি তার পারিবারিক বাড়ি ঘিরে থাকা 10 ফুট উঁচু কাঁটাতারের বেড়ার দিকে তাকিয়ে বলেন, আমার স্বাধীনতা। যখন আমি এই বাড়িতে এলাম এবং এত নিরাপত্তা দেখলাম তখন আমার দম বন্ধ লাগছিল।
পাড়ার দোকানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর দিনগুলো শেষ। অথবা বেন নেভিস থেকে নেমে আসা মেয়ে জাইমাকে চমকে দেওয়ার জন্য নিজের লেক্সাস গাড়ি নিয়ে ফোর্ট উইলিয়ামের দিকে স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালানোর দিনগুলো আর নেই। প্রতিদিন 10,000 কদম হাঁটার জন্য এখন তাকে অনেক পরিকল্পনা করতে হয়। কিন্তু তারেক রহমান কোনো অভিযোগ করছেন না। তিনি দেখাচ্ছেন না যে তার প্রত্যাবর্তন কোনো খেয়ালের বশে ছিল না। তিনি দেখাচ্ছেন যে তার প্রত্যাবর্তন কোনো খেয়ালের বশে ছিল না, বরং এর পেছনে ছিল একটি উদ্দেশ্য, নিজের জনগণের ভাগ্য পরিবর্তনের দৃঢ় সংকল্প। বিষয়টি জোরালোভাবে বোঝানোর জন্য তিনি তার প্রিয় সিনেমার একটি উক্তি ব্যবহার করেন। সেটি এয়ারফোর্স ওয়ান থেকে নয়, বরং স্পাইডারম্যান থেকে। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। মহাশক্তির সাথে আসে মহা দায়িত্ব। এবং আমি এটা পুরোপুরি বিশ্বাস করি। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।